সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। মহান স্বাধীনতা দিবসটি বিশেষ করে বাঙালি জাতির জন্য এবারের স্বাধীনতা দিবসটি খানিকটা ভিন্ন প্রেক্ষাপটে আমরা উদযাপন করছি। বিশেষ করে করোনার এই সময়ে আমরা যেহেতু সরাসরি কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারছি না, সে কারণেই এই ভার্চুয়াল আয়োজন। আর এই ভার্চুয়াল আয়োজনের মধ্য দিয়ে আমরা উদযাপন করছি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি। সেই সাথে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও আমরা উদযাপন করছি। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করতে বাংলাদেশের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করেছিলেন প্রবাসী বাঙালিরা। বিশেষ করে ব্রিটেন প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধ আন্দোলন, সংগ্রাম এবং বিশ্ব জনমত গঠনে তাদের যে ভূমিকা সেটি সব সময়ে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, রয়েছে। তবে এই আন্দোলন সংগ্রামগুলোর সাথে আরও একটি ঘটনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনগুলোর সাথে জড়িয়ে রয়েছে। সেই ঘটনাটি আজকে বলবার জন্য আমরা একজন অতিথিকে যুক্ত করেছি, তার সাথে পরিচয় করিয়ে দিব। সেই ঘটনাটি হচ্ছে বাংলাদেশের জন্মের আগেই বাংলাদেশকে নিয়ে ব্রিটেন থেকে ডাক টিকিট প্রকাশিত হয়েছিল। সেই ডাক টিকিটগুলো বিক্রি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অস্ত্র এবং মুক্তিযোদ্ধাদের খাবার এবং তাদের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহ করা হয়েছিল। প্রবাসী বাঙালিরা এবং ব্রিটেনের বিভিন্ন পেশা শ্রেণীর নাগরিকরা এই ডাক টিকিটগুলো ক্রয় করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফান্ডে অর্থ জমা দিয়েছিলেন। আর সেই ডাক টিকিটের যিনি ডিজাইন করেছিলেন তাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিমান মল্লিক, বাংলাদেশের প্রথম ডাক টিকিট এর ডিজাইনার, তিনি আমাদের সাথে রয়েছেন। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো সাহস আমার নেই। আমি স্বাগত জানাচ্ছি বিমান মল্লিককে। নমস্কার। প্রথম কথা, আপনাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত যে আপনি আমাকে সুযোগ দিয়েছেন যে আপনাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং আজকালকার এই প্রযুক্তির জন্য, নতুন প্রযুক্তির জন্য যেটা সম্ভব হচ্ছে। আচ্ছা, আপনার যে বিষয়, এর প্রথমেই বলি, গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী হয়েছে। তিনি যদিও জন্মদিন পছন্দ করতেন না, তিনি মনে করতেন যে এটা সময়ের অপচয়। তিনি কাজের লোক, সময়ের অপচয়, ঠিক আছে, সেটা আমি মেনে নিলুম। কিন্তু আমরা তাকে যে শ্রদ্ধা করি, তাকে যদি আমরা স্মরণ করতে চাই, তার মধ্যে আমি কিছু দোষ দেখি না। সুতরাং আমি তাকে স্মরণ করছি তার এই জন্মশতবার্ষিকী উপলক্ষে। এই সম্পর্কে একটু বলি। আমার কি বইয়েতে আমি তার সম্পর্কে কয়েক লাইন লিখেছি, সেটা আমি আস্তে আস্তে পড়তে চাই। ২-৪ লাইন, খুব বেশি নয়, এবং আমি পড়তে ভালো পারি না, তবুও পড়ছি। তার সম্পর্কে আমার যে চিন্তাধারা, যেভাবে তাকে আমি দেখেছি, সেই কথাটাই খুব অল্প সব কথায় বলে লিখেছি। জাতির জনক বলে একটা কথা চলতি আছে, জানি না কজন মানুষের নামের আগে তা ব্যবহার করা যায়। তবে শেখ মুজিবের নামের আগে সেটা জুড়ে দিলে কথাটারই মর্যাদা বাড়ে। বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান বিশ্ব ইতিহাসের একটি অবিস্মরণীয় ঘটনা। পূর্ববঙ্গ থেকে বঙ্গ সংস্কৃতিকে, বাংলা ভাষাকে
বাংলা বর্ণমালাকে উচ্ছেদ করার অপচেষ্টাকে রোধ করে তিনি বাঙালি জাতিকে চিরকৃতজ্ঞ করেছেন। বাংলাদেশ তৈরি করেছেন তিনি, অবশ্যই একটা বড় কথা, কিন্তু বাংলা ভাষার জন্যে যে তিনি যা করেছেন তার তো তুলনা হয় না। আমরা সবসময় বলি রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন, সত্যি কথা। নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি বাংলা লিখে নয়, তিনি গীতাঞ্জলির একটি সংক্ষিপ্ত অনুবাদ করেছিলেন ইংরেজিতে, নিজেই করেছিলেন। সেইটি পড়ে তাকে দেয়া হয়েছিল নোবেল প্রাইজ। কিন্তু সত্যি কথা বলতে কি, বাংলাকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন শেখ মুজিবুর। এইখানে দুজনের সঙ্গে একটা মিলও আছে, আবার এখানেতে শেখ মুজিবের অবদানটাও আছে, এবং সেটা আমরা সমস্ত বাঙালি, আমরা যারা বাংলায় কথা বলি, যারা বাংলায় চিন্তা করি, যারা নিজেদের বাঙালি বলে মনে করি, যারা আমাদের ভাষার জন্য গর্ব অনুভব করি। আর আমার নিজের অনুমান, আমার বিশ্বাস, অনুমান নয়, বিশ্বাস, বাঙালির সব থেকে বড় গর্বের বিষয় হচ্ছে আমাদের ভাষা। এই ভাষাকে দীর্ঘদিন ধরে আমাদের পূর্বসূরীরা পরিপুষ্ট করেছেন, আর আমাদের দায়িত্ব সেই ভাষাকে আরো উন্নত করা, এবং সেই কাজে আমাদের কাছে শেখ মুজিবুরের যে আপনি আপনি কোন প্রেক্ষাপটে বা কোন জায়গাটাই মনে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথের চেয়েও এগিয়ে, বিশেষ করে বাংলা ভাষাকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিতে? বলছি, এই যে যখন রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন, তাকে বিদেশের লোক বাঙালি বলে জেনেছিলেন, কিন্তু বাংলা ভাষার সঙ্গে তিনি সত্যি কথা বলতে কি পরিচয় করিয়ে দেননি। বিদেশের মানুষকে তিনি বাংলা ভাষার সঙ্গে পরিচয় করে দেননি, তার যে ঈশ্বর চিন্তা ছিল সেইটি তিনি গীতাঞ্জলিতে পরিস্ফুট করেছিলেন, এবং তার যে ইংরেজি অনুবাদ, যেটা তিনি নিজেই করেছিলেন, সেইটি তিনি দিয়েছিলেন নোবেল কমিটির কাছে। সেখানেই তারা আকৃষ্ট হয়েছিল। তারা রবীন্দ্রনাথকে, বাঙালিকে, ভারতবর্ষকে, ভারতীয় দর্শনকে, ভারতীয় চিন্তাধারাকে সম্মান জানিয়ে তাকে নোবেল প্রাইজ দিয়েছিলেন। কিন্তু বাংলা ভাষাকে তারা কিন্তু, তার ভাষার পরিচয় তারা পাননি। সেইটি পরিচয় কিন্তু করেছেন বঙ্গবন্ধু। এ কথা কিন্তু আমাদের মনে রাখার দরকার। আমরা কে বড় কে ছোট এ কথা বলছি না, তারা দুজনেই যে কাজ করেছেন সে দুটোই আমাদের কাছে গর্বের বস্তু। কিন্তু বাংলা ভাষাকে যে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন, সেটা কিন্তু শেখ মুজিবুর, এটা কিন্তু মানতে হবে। অসংখ্য ধন্যবাদ। আরও একটি বিষয়ে আমরা জানতে চাই যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের আমাদের যে আয়োজন, সেই আয়োজনে আমরা স্মরণ করছি মুক্তিযুদ্ধের আহ, যখন শুরু হবে তার তার ঠিক আগ মুহূর্তে, বিশেষ করে 25শে মার্চের যে গণহত্যা শুরু হলো, সেই গণহত্যার পর বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণা করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ঘটনার পর ইংল্যান্ডে আপনারা আসলে কি করেছিলেন? বিশেষ করে আপনার সেই স্ট্যাম্প ডিজাইনের গল্পটা শুনতে চাই। বলছি শুনুন। তখন আমরা টেলিভিশনে, খবর কাগজে, রেডিওতে প্রতিদিন খবর পাচ্ছি যে বাংলাদেশের উপরেতে প্রচন্ড রকমের অত্যাচার চলছে, এবং আমরা এখানে বসে সেই অত্যাচারের কথা শুনছি। মনের মধ্যে
দারুণ রকমের একটা বারুদ জমা হচ্ছে, সেই বারুদটা বিস্ফোরণ হতে চায়, কিন্তু তার আমার মতো সাধারণ মানুষ আমি কি করতে পারি? কিছুই করতে পারি না। এইরকম সময়তে একদিন বাড়ি ফিরে এসেছি, তখন আমি একটি কলেজেতে অধ্যাপনা করি। আমার স্ত্রী অপরাজিতা বললেন, আজকে গেস্ট হু ট্রাই টু রিং ইউ। আমি দেখো গেসিং গেম করার মতো আমার মনের অবস্থা নেই, তুমি বলো কে ফোন করেছিলেন। বললেন যে জন স্টোন হাউস। তিনি নিজের পরিচয় দিলেন যে তিনি প্রাক্তন পোস্টমাস্টার জেনারেল। হ্যাঁ, আমি তার নাম জানি। তাই আমি বললাম, তুমি তার টেলিফোন নাম্বার রেখেছো? বলে না, তিনি টেলিফোন নাম্বার দেননি, তিনি বলেছেন যে তিনি আবার ফোন করবেন। যথাসময়ে তিনি ফোন করে নিজের পরিচয় দিলেন। অবশ্যই আমি তার পরিচয় জানি, তার সঙ্গে কিন্তু আমার কখনো দেখা হয়নি। আচ্ছা, এবারে কেন তার পরিচয় দিলেন এবং তিনি আমার সঙ্গে কেন যোগাযোগ করলেন তিনি আমায় বললেন। তিনি বললেন, did you know the situation in East Pakistan? At that time, of course, it was East Pakistan. আমি অবশ্যই জানি যে it has been decided যে ইস্ট পাকিস্তানকে বাংলাদেশ বলে ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে পোস্টেজ স্ট্যাম্প প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Will you be able to do that? Will you be prepared to do that? অবশ্যই পারি। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ, মানে একটু আমাকে চিন্তা করতে হলো না, আমাকে চিন্তাই করতে হলো না যে করবো কি করবো না। সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ, বলে ঠিক আছে, ক্যান ইউ কাম এন্ড সি মি। তখন আমাকে নিয়মিত কলেজে পড়াতে হয়, সুতরাং হঠাৎ পরের দিনে আমি যেতে পারিনি। 2-3 দিনের মধ্যেই আমি তার সঙ্গে দেখা করলাম। আচ্ছা, একটা তারিখ মনে রাখার দরকার এখানে। উনি আমাকে ফোন করেছিলেন 29শে এপ্রিল 1971, 1971-এর 29শে এপ্রিল। এই তারিখটি কিন্তু মনে রাখার দরকার, কারণ বলছি পরে। আচ্ছা, ওর সঙ্গে দেখা করলাম। প্রথম দিনে আমার মনে হয় না আর কেউ ছিলেন, ওর সঙ্গে আমার কথা হলো। পরিস্থিতিটা বোঝালেন আমাকে যে কি হয়েছে। আমি জানি, আমি মানে নতুন করে আমি কিছু পেলাম না। যাই হোক, আর যখনই আমাকে তিনি বললেন তখনই আমি চিন্তা করলাম যে এই যে পোস্টেজ স্ট্যাম্পটা করা হচ্ছে, কারণটা কি। আমি নিজের থেকেই ঠিক করলাম যে কি কারণ হতে পারে। সাধারণভাবে পোস্টেজ স্ট্যাম্পটা তৈরি হয় ডাক মাশুল তোলার জন্য। তার জন্যে এমন কিছু করার দরকার নেই, একটা কাগজের মধ্যে একটা 1 পয়সা 2 পয়সা 1 টাকা 2 টাকা লিখে দিলেই কাজটা হয়ে যায়। কিন্তু এই যে স্ট্যাম্পগুলো হচ্ছে এর কিন্তু অনেক বেশি উপযোগিতা আছে। আমার কাছে প্রথম মনে হলো এর উপযোগিতা হওয়া উচিত বাংলাদেশকে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দেওয়া। তখন বাংলাদেশ শব্দটার সঙ্গে পৃথিবীর পরিচয় ছিল না। আমরা বাঙালিরা জানি, আমরা বাঙালিরা নিজেদের বলি বাংলাদেশের মানুষ বলি, সব বাঙালি। আচ্ছা, কিন্তু পৃথিবীর কাছে বাংলাদেশ শব্দটা সম্পূর্ণ অপরিচিত ছিল। এই পরিচয়টা দিতে হবে স্ট্যাম্পের মাধ্যমে। আজকে হঠাৎ বাংলাদেশ কেন তৈরি হচ্ছে, এই পরিস্থিতিটাকে আমি বোঝাতে চাইলুম 8টা স্ট্যাম্পের মাধ্যমে। তখন আমার সময় নেই, সময় নেই তো কি হয়েছে, সময় করে নেব। আমি ট্রেনের মধ্যে, তখন আমাকে আমি 2টো কলেজে কি 3টে কলেজ, 2টো কলেজে বোধহয় পড়াই, 2 দিন 4 দিন করে পড়াই, এবং তার জন্য আমাকে সপ্তাহে 500 মাইল ট্রেনে যাতায়াত করতে হতো। আমি ট্রেনে বসে বসে স্কেচ করছি। আমি আপনাকে দেখাই, স্কেচগুলো দেখাই। এই স্কেচগুলোর মধ্যে বাংলাদেশ স্ট্যাম্পের প্রথম ভাবনা চিন্তা দেখানো যাবে। দেখুন দেখা যাচ্ছে কিনা।
ঠিক পাতাতে চলে গেলে আনফরচুনেট, ধরুন দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, আরেকটা এগিয়ে দিই। এইখানে হচ্ছে এটা ছিল প্রাথমিক স্কেচটা। প্রাথমিক স্কেচ, কিন্তু এইটি সব থেকে ইম্পর্টেন্ট। মানে অর্থাৎ আমি কি চিন্তা করছি, ছবির মাধ্যমে প্রকাশ করতে চাইছি, স্কেচের মাধ্যমে, সেইটাই ইম্পর্টেন্ট। হাত দিয়ে আঁকাটা ইম্পর্টেন্ট, নো ডাউট অ্যাবাউট ইট। তার থেকে আগে হচ্ছে কি চিন্তা, মাথা, হেড, তারপর হচ্ছে কি হার্ট। কতগুলো স্ট্যাম্পের খসড়া আপনি করেছিলেন শুরুর দিকে? বলছি, আমি সেটা করে বার করলাম যে কমপক্ষে 8টা স্ট্যাম্প না করলে সমস্ত পরিস্থিতিটা আমি বোঝাতে পারবো না। তখন আমি ঠিক করলাম 8টা স্ট্যাম্প হবে, এবং এখানে 8টা স্ট্যাম্প। আচ্ছা, সাধারণভাবে যখন কোনো কেউ আমাকে কাজ করতে বলেন, আমি তাকে আমার বিকল্প ডিজাইনও দিই, তারপরে ক্লায়েন্ট ঠিক করবেন যে কোনটা নেবেন। কিন্তু এখানে সময় কম, কোনো বিকল্প নয়, 8টা স্ট্যাম্প, 8টা ডিজাইন, 8টা আইডিয়াস, দ্যাটস ইট, কোনো বিকল্প নেই। এইটা করতে আমার সময় লেগেছিল অ্যাকচুয়ালি, আমি যে করে বার করেছি 9 দিন। আমার দিক থেকে যে চিন্তার ভাবনা কাজটা আমি 9 দিনের মধ্যে করি। ইতিমধ্যে আমার সঙ্গে মিস্টার স্টোন হাউসের 2-3বার দেখা হয়েছে, এবং তারই মধ্যে দেখা হয়েছে জাস্টিস আবু সাইদ চৌধুরীর সঙ্গে। তিনি সে সময়তে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং তখন তিনি রিজাইন করেন। যে ঢাকার ছাত্রদের উপরে যে অত্যাচার করা হয়েছে বা বাংলাদেশের উপরে যে অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে তিনি পদত্যাগ করেন, এবং তিনি বিদেশে এসে বিদেশের মানুষের সহযোগিতা কামনা করে সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছিলেন। এবং তখন লন্ডনে তো বেশ সময় দিয়েছিলেন, তখন তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তিনি খুব স্বল্পভাষী মানুষ, কিন্তু তার বোধ শক্তি ছিল গভীর। আমার যে 8টা ডিজাইন যখন তাকে আমি দেখালাম, তিনি এবং জন স্টোন হাউস বোধহয় 2-3 মিনিট কোনো কথাই বলেননি, দেখে চুপ করে রইলেন। প্রথম কথা বললেন জন স্টোন হাউস, বললেন, বিমান, ইউ আর এ জেন্টলম্যান। তখন জাস্টিস চৌধুরী একটু চিন্তিত হলেন, হঠাৎ জেন্টলম্যানের ব্যাপারটা কি। তখন উনি বললেন যে তখনকার সব থেকে বিখ্যাত ব্রিটিশ স্ট্যাম্প ডিজাইনার ছিলেন, তার নাম ডেভিড জেন্টলম্যান। অর্থাৎ জেন্টলম্যান কথার মধ্যে ধরা যেতে পারে দুটো অর্থ আছে। আমি কিন্তু জেন্টলম্যান হিসেবে কাজ করিনি। I did it because I wanted to do it, because I think I need to do it. আমি আমার প্রতিবাদ, আমি যে কথাটি চিন্তা করেছি এতদিন ধরে, এই ডাকটিকেটের মধ্যে দিয়ে আমি বলতে চাই, এর থেকে বেশ কিছু নয়। কারণ ওই যেদিন খবরটা পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে গিয়ে রাত্রের অন্ধকারেতে ছাত্ররা যখন ঘুমোচ্ছে তাদের হত্যা করা হয়েছে, এটা যে কি প্রচন্ড ভাবে আমাকে আন্দোলিত করেছিল আমি ভাষায় বলতে পারবো না। যখনই এই কথাটা আমি চিন্তা করি, তখনই আমার মনের মধ্যে একটা প্রচন্ড আন্দোলন সৃষ্টি করে, আজও হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে 29th of April তিনি আমার সাথে যোগাযোগ করেছেন। আর
সকলের চেষ্টায় আমার কাজটা আমি করেছি। মিস্টার স্টোন হাউস খুব কাজ করেছেন সে সময়তে। তিনি সেই প্রিন্টারে করেছেন। সেই স্ট্যাম্পগুলো মুক্তিযুদ্ধ আহ, আহ, সম্পর্কে বিশ্ব জনমত গঠনে কতটুকু ভূমিকা রেখেছিল আর অর্থ উত্তোলনে কেমন ভূমিকা রেখেছিল তার পরের ঘটনাটা যদি একটু বলতেন, অথবা সেটাতে যাওয়ার আগে যদি আপনি এই যে আটটা স্ট্যাম্পের ডিজাইনের প্রেক্ষাপটগুলো বলবেন। আমি আপনার ছবিগুলো নিশ্চয়ই ঠিক, মনে আছে। আমি একটার মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে, একটার মধ্যে বাংলাদেশের ম্যাপ আছে, একটাতে আপনি ঢাকা ইউনিভার্সিটি আছে, তাই না? তো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমি দেখেছি আপনি রক্তাক্ত করেছেন। তো ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্তাক্ত করার পেছনে নিশ্চয়ই আপনার একটা চিন্তা কাজ করেছে। বেশ। একটা কথা খালি মনে রাখার দরকার এখানেতে, যে হঠাৎ স্টোন হাউস আমার সঙ্গে যোগাযোগ করলেন কেন, এই প্রশ্নটা অনেকের মনে হতে পারে। এর আগের ঘটনা হচ্ছে যে 1969 সালে গান্ধী শতবার্ষিকী সারা পৃথিবীতে উদযাপন করা হয়। আচ্ছা, তখন ছিল ব্রিটিশ গভর্নমেন্ট, লেবার গভর্নমেন্ট, এবং সেই লেবার গভর্নমেন্টের তখন তিনি ছিলেন পোস্টমাস্টার জেনারেল, অর্থাৎ মিনিস্টার ইনচার্জ অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন। তখন সেই গান্ধী স্ট্যাম্প ডিজাইনের ভার আমার উপর পড়েছিল। আচ্ছা, এই খবরটা কিন্তু জানা উচিত, কারণ সেটা না হলে আমাকে এই বাংলাদেশ স্ট্যাম্প তিনি করতে দিতেন না। আচ্ছা, সেটা আমি একবার আপনাদের দেখিয়ে দিই, তাহলে বুঝবেন যে এটার সঙ্গে কত কত মানে যোগাযোগ আছে। এটাকে না জানলে বাংলাদেশ স্ট্যাম্পের ব্যাপারটাকে বোঝা যাবে না। আচ্ছা, এবার আমি বাংলাদেশ স্ট্যাম্প নিয়েই দু একটা ছবি দেখাই আপনাদের। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি জানেন, যখন আমি দেশের লোককে কোনো দেশের কথা বলি, তখনই তারা জানতে চান দেশটা কোথায়। এই দেখুন, এই ছবি দেখলে বুঝতে পারা যাবে দেশটা কোথায়। এবং এর মধ্যে আমি দ্রাঘিমা এবং অক্ষরেখা দেখিয়েছি, অর্থাৎ এক্সাক্ট পিন পয়েন্ট করেছি পৃথিবীর মানচিত্রেতে বাংলাদেশটা কোথায়। এরপরে হচ্ছে কি জানেন, যে ঘটনা আমাকে সব থেকে বেশি আন্দোলিত করেছিল, যেটাকে আমি এখনো ভুলতে পারিনি, সেই ঘটনার উপরেতে আমি তৈরি করলাম এই ডাক টিকিট। আমার কাছে এই ডাক টিকিটের মধ্যে আমার সব যে মনের যে আন্দোলন, যে দুঃখ, সেটা সব থেকে বেশি প্রকাশ করেছি। আর ওই ঘটনাটা আমাকে তখন তো আন্দোলিত করেই ছিল, পরেও করেছিল। হঠাৎ একদিন বলছি, তারিখটা এখানে আপাতত নেই, যাই হোক, এই ঘটনাটা ঘটেছিল 25 এবং 26 মার্চ 1971 সালে, এই যে ম্যাসাকার হয়েছিল। আচ্ছা, এবং তারপরে আমরা তো স্ট্যাম্প বার করলাম। পরে ঘটনাকে নিয়ে আমি একটা ছোট ছড়া লিখেছিলাম, ছড়াটাও পড়ি আপনাদের কাছে। ডাক টিকিটে রক্ত, দেশের বুকে মারল গুলি, অত্যাচারী বুলি, লেখক কবি ধরল কলম, আমার হাতে তুলি, কাজটা ছিল শক্ত, সমাধানে ছড়িয়ে দিলেম ডাক টিকিটে রক্ত, দেশের বুকে মারল গুলি, অত্যাচারী বলি।
এটা কিন্তু ঠিক সেই সময় ছড়াটা লিখিনি, লিখেছি অনেকদিন পরে, জানি না কত বছর পরে। যাই হোক, এরপরে ধরুন যখনই আমি এদেশের লোককে বলি একটা দেশের কথা, আপনি বাকি আপনি বাকি ছবিগুলো যদি একটু বলতেন, এর প্রেক্ষাপটটা, তারপর আমরা অন্য আলোচনায় যাব। বাকি ছবির কথাই বলছি। এর পরের স্ট্যাম্পটা হচ্ছে কি, যখনই একটা দেশের কথা বলি তখন দেশের মাটিটা তো দেশ নয়, দেশের মানুষ দেশ। এই যে 1971-এ, তখন এদেশের জনসংখ্যা ছিল 52 মিলিয়ন, রাফলি 52 মিলিয়ন। আমি তখন বললাম যে দেখো, তোমাদের 52 মিলিয়ন আর আমি যে দেশের কথা বলছি 75 মিলিয়ন। তখন তারা বুঝতে পারছে ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ। তার আগে তো কেউ বুঝতে পারছে না, বলছে ছোট্ট দেশ। আর একটা কথা কি জানেন, যারা একটু আধটু ভূগোল টুগোল পড়েছে তারা জানে যে বাংলাদেশের ওই অংশটা, যে পূর্ব পাকিস্তানটা খুব ছোট একটা জায়গা। উল্টো দিকে পশ্চিম পাকিস্তানের অংশটা অনেক বড়। তারা ধরেই নিচ্ছে পশ্চিম পাকিস্তানে বোধহয় বেশি লোক থাকে, তা থাকে না। এই স্ট্যাম্পের মধ্যে সেই কথাটাই আমি বলেছি। আরো একটা আপনি লক্ষ্য করুন, দেখবেন দুটো অঙ্ক 7 এবং 5 একসঙ্গে জড়াজড়ি করে আছে। তার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে আমার ডিজাইনের উদ্দেশ্য, সেখানে এটাতে কম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি। আরেকটা হচ্ছে ঐক্যবদ্ধ। এই যে 75 মিলিয়ন, এদের মধ্যে অলমোস্ট অল supported the cause of Bengal, supported cause of Bangladesh। সেইটি আমি বোঝাবার চেষ্টা করেছি। এবার হচ্ছে কি, সব আন্দোলনের পেছনে থাকে একটা, সঙ্গে থাকে একটা পতাকা। তখন বাংলাদেশের পতাকা হিসেবে ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ কিনা পেছনে সবুজ, মাঝখানে লাল রক্তের দাগ বলতে পারেন, আর তার উপরে বাংলাদেশের মানচিত্র। পরে যে বর্তমান যে পতাকা আছে সেখানে মানচিত্রটা তুলে দেওয়া হয়েছে। সেটার কারণ আছে, বোঝাই যাচ্ছে এতে ইম্প্যাক্টটা আরো বেশি হয়েছে। এরপরে হচ্ছে কি, যে ঘটনাটা রাজনৈতিক ঘটনা, তে বাংলাদেশের যুক্তি, স্বাধীনতার পক্ষে যে যুক্তি ছিল সেটা হচ্ছে তখন যে ইলেকশন হয়েছিল। এই দেখুন 98%, একজন দুজন নয়, 98% of total population of Pakistan, which include population of East Pakistan and West Pakistan, তার টোটাল নাম্বার 98% বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল। এই সিদ্ধান্তে বাংলাদেশের মতামতটাই সব থেকে বড়। আমাদের যে আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, সেই বিশ্বাসের সেইটি হওয়া উচিত, কিন্তু ওয়েস্ট পাকিস্তান গভর্নমেন্ট সেটা স্বীকার করতে রাজি নয়, করে জোর করে তারা বাংলাদেশের উপরে অত্যাচার শুরু করলেন। তার ফলটা কি হলো, বাংলাদেশ নিজেকে পাকিস্তান থেকে ছিন্ন করলেন। এই যে ছিন্ন করার আমি ছবি দেখিয়েছি,
এর মধ্যে শুধু যে ফিজিক্যাল সেপারেশন বোঝাচ্ছে তা নয়, শৃঙ্খল মুক্ত দেখাচ্ছে। বাংলাদেশকে পশ্চিম পাকিস্তান কলোনি করে রেখে দিয়েছিল। বাংলাদেশ থেকে তারা সবকিছু গ্রহণ করে নিজেদের জন্য ব্যবহার করছিল। বাংলাদেশের মানুষকে বঞ্চিত করছিল। বাংলাদেশকে দে মেড বাংলাদেশ দেয়ার স্লেভ। সেই দাসত্ব থেকে মুক্তির কথা এই স্ট্যাম্পের মধ্যে আমি বলেছি। এবারে সব আন্দোলনের পেছনে থাকে একটা মানুষ যিনি নেতৃত্ব দেন, একসঙ্গে 10টা লোককে জড়ো করে জনমত তৈরি করে যে নেতৃত্ব দেন, তাকে অস্বীকার করা যাবে না। সুতরাং তার ছবি দিয়ে আমি একটা স্ট্যাম্প তৈরি করব। এরপরে হচ্ছে কি, সব তো হলো, তখন বাংলাদেশের হাতে পয়সা নেই। বাংলাদেশের চাই টাকা, বাংলাদেশের চাই নৈতিক সমর্থন। এই নৈতিক সমর্থন এবং বৈষয়িক সমর্থন এর জন্য আমি বললাম কি, আমার শেষ ডিজাইন 8 নম্বর ডিজাইন, সাপোর্ট বাংলাদেশ। অর্থাৎ পৃথিবীকে বলছি, তোমরা আমাকে সাহায্য করো, আমরা নতুন রাষ্ট্র সৃষ্টি করছি, আমরা অত্যাচার থেকে মুক্ত হতে চাইছি। আর এই সাহায্য, নৈতিক সাহায্য, সঙ্গে সঙ্গে আর্থিক সাহায্য। এই পোস্টেজ স্ট্যাম্প সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন জন স্টোনহাউস। তখন মনে রাখতে হবে, সারা পৃথিবীতে পাকিস্তানের এমবাসি ছিল, সেখানে অনেক বাঙালি কর্মচারী ছিলেন। তারা প্রায় সকলেই পদত্যাগ করলেন। যখন পদত্যাগ করলেন, তখন তাদের সেই অফিসে যাওয়ার আর অধিকার রইল না। কিন্তু মানুষগুলো তো আছে, সেই তাদের সাহায্যে জন স্টোনহাউস সারা পৃথিবীতে এই স্ট্যাম্পগুলো ছড়িয়ে দিলেন। আমি একটু থামাচ্ছি আপনাকে। আমরা জানি যে এই স্ট্যাম্পগুলো থেকে অর্থ সংগৃহীত হয়েছিল একটা বড় অঙ্কের ডোনেশন বাংলাদেশ ফান্ডে। অ্যাকশন বাংলাদেশ ফান্ড তখন তৈরি হয়েছিল এবং জন স্টোনহাউস সেটির নেতৃত্ব দিয়েছেন এবং এখানে প্রবাসী বাঙালিরাও যুক্ত ছিল। তো সেই ফান্ডগুলো আসলে কতটুকু মুক্তিযোদ্ধাদের জন্য ব্যবহৃত হয়েছিল, আদৌ সেটি সেখানে পাঠানো হয়েছিল কিনা, জন স্টোনহাউস নিজেও আসলে পরবর্তী সময়ে বিতর্কিত হয়েছেন। এই ধরনের ফান্ড আসলে এদিক সেদিক হওয়ার ইতিহাসও রয়েছে। এই সম্পর্কে আমি আগেও বলেছি, এখনো বলছি। তখন এই নিয়ে আমি চিন্তা করিনি, জানি ফান্ড হবে এবং এই যে কোন রকম এর কোন ব্যতিক্রম হবে, একথা আমি ভাবিনি। পরে আমি জেনেছি যে টাকা তোলা হয়েছিল এবং সেই টাকা নাকি যায়নি, and that made me absolutely angry. I did it, lots of people did it, and they put their heart, they put money, they put their time, energy, কিন্তু সেগুলো গেল কোথায়? এবং আমার মনে হয় আপনাকেও এই কথা আমি আগে বলেছি, এই কথা আমি বলতে চাই যে এই যে টাকাটা তারা তুললেন, গেল কোথায়? এবং সবথেকে দুঃখের বিষয় বলতে আমার মানে খারাপ লাগছে। আমার নিজের ধারণা কি জানেন, জন স্টোনহাউসের প্রাথমিক উদ্দেশ্যটা একটু খারাপ ছিল না, কিন্তু তিনি তার মতিভ্রম হয়েছিল আমি মনে করি। হঠাৎ তিনি মনে করেন ওর থেকে টাকা রোজগার করা যায়। তার টাকার দরকার ছিল না, তিনি অলরেডি ওয়াজ ভেরি রিচ ম্যান, কোনো দরকার ছিল না। যাই হোক,
মানে তাহলে আপনার আপনার পর্যবেক্ষণ কি? একটা তো হচ্ছে জন স্টোন হাউস আপনাকে আমন্ত্রণ জানালেন স্ট্যাম্পটি ডিজাইন করবার জন্য, আপনি ডিজাইন করে দিয়ে দিলেন এবং জাস্টিস আবু সাইদ চৌধুরী এ নেতৃত্বে সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা রয়েছেন সেখানে এটি ছড়িয়ে দেওয়া হলো। তাহলে অর্থটা আসলে কার কাছে গিয়েছিল? নোবডি নোজ, মানে অন্তত আমি জানি না। বিকজ মানে ওগুলো আমার জানার দরকারও নেই। আমার পক্ষে আমি যেটা করবার করেছি, কিন্তু ওটা ওদের, ওটা যে পরে কি পরে যখন জানলাম যে এইসবগুলো নিয়ে গন্ডগোল হয়েছে, দ্যাট মেড মি ভেরি স্যাড, অত্যন্ত দুঃখিত হয়েছি। মানে কার কাছ থেকে জানলেন যে এই ও অর্থে? বলছি, এটা খবর কাগজে। খবর কাগজ হলো কি, একদিন আমি হঠাৎ দেখি না এতে কি হলো, ডেইলি টেলিগ্রাফ পত্রিকাতে বেরিয়েছে যে যে প্রাক্তন এমপি জন স্টোনহাউস জলে ডুবে গেছে, মারা গেছে, জলে ডুবে গেছে। তারপরে জানা গেল যে তিনি জলে ডুবে যাননি, তিনি সেটা একটা মানে হি ফেকড হিজ ডেথ। তারপরে জানা গেল, তারপরে তখন এখানে কাগজে খুব লেখা হয়েছিল যে যে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে বেড়াচ্ছেন, সঙ্গে প্রচুর টাকা নিয়ে, ক্যাশ টাকা নিয়ে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাচ্ছেন। আচ্ছা, এগুলো সমস্ত খবর কাগজ তখন, এখানকার সমস্ত খবর কাগজে নিয়ে বিরাট বিরাট আর্টিকেল বেরিয়েছে। এবং সেই পড়েই আমি জানতে পারলাম যে দেয়ার ওয়াজ সামথিং ওয়েন্ট রং, কমপ্লিটলি ওয়েন্ট রং। মানে যে জন্যে এই স্ট্যাম্প তৈরি করা হয়েছিল, যে জন্য টাকা রোজগার হয়েছিল, সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। মানে দ্যাট মেক মেড মি অ্যাবসলিউটলি অ্যাংরি। দ্যাট মেড আপনি মি, আপনি আপনি গান্ধীজির জন্য যে স্ট্যাম্পটি বানিয়েছিলেন হ্যাঁ, সেখানে কত অর্থ উত্তোলিত হয়েছিল মনে আছে? ও সেটা সেটা আমার রাফলি মনে আছে। তখন সমস্ত স্ট্যাম্প ডিজাইনারকে যে টাকা দেওয়া হয়েছিল, আমাকেও দেওয়া হয়েছিল বোধহয়। তখনকার দিনে বলছি, স্ট্যাম্প ডিজাইনারদের গিনিতে দেওয়া হতো, ফি দেওয়া হতো। আপনারা হয়তো জানেন, আগেকার দিনে মানে ডাক্তারদের, লয়ারদের, ডিজাইনারদের গিনিতে দেওয়া হতো। আমার বোধহয় 200 কি 250 গিনি, 200 কি না, সামথিং লাইক দ্যাট, মানে না, যেটা আপনার পারিশ্রমিকটি আমি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি গান্ধীজির স্ট্যাম্প ডিজাইনের পর এটিও তো এখানে বিক্রি হয়েছিল, অর্থ সংগৃহীত হয়েছিল। তো গান্ধীজির স্ট্যাম্প বিক্রি করে কেমন অর্থ উত্তোলিত হয়েছিল আর বাংলাদেশ ফান্ডের জন্য কেমন অর্থ উত্তোলিত হতে পারে আপনার ধারণা হয়? এইটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি, আমার খুব জানার ইচ্ছে ছিল কত স্ট্যাম্প ছাপা হয়েছে, আমি কোনোদিন জানতে পারিনি। তাই দিয়ে অনুমান করা যায়। আচ্ছা, এই যে গান্ধী স্ট্যাম্প হয়েছিল, তার একটা মানে ওপেন, মানে তার কোনো গোপনীয়তা নেই। 40 মিলিয়ন স্ট্যাম্প ছাপা হয়েছিল। 40 মিলিয়ন স্ট্যাম্প ছাপা হয়েছিল, তার মানে নয় যে 40 মিলিয়ন স্ট্যাম্প বিক্রি হয়েছিল। হোয়াট এভার ইট ইজ, এটা পোস্ট অফিসের ব্যাপার, আমার জানার দরকারও নেই। কিন্তু এর থেকে অনুমান করা যায় যে কতগুলো স্ট্যাম্প ছাপা হয়েছিল বাংলাদেশে, সে খবর কেউ জানে না। নোবডি নোজ। একটু আপনাকে একটু থামাচ্ছি। বাংলাদেশের স্ট্যাম্পটা কি ব্রিটেনের রয়্যাল মেল থেকে ছাপা হয়েছিল না ব্যক্তিগত উদ্যোগে ছাপা হয়েছিল? বলছি না, রয়্যাল মেল থেকে ছাপা হয় না। এর সঙ্গে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের কোনো যোগাযোগ ছিল না, এটুকু মনে রাখার দরকার। অনেকে মনে করেন ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ, না, না, একটুও না। এটা সম্পূর্ণ মিস্টার স্টোন হাউস অর্গানাইজ করেছিলেন। এবং ছাপা হয়েছিল এই সাউথ ইস্ট লন্ডন, আমি সাউথ ইস্ট লন্ডনের লোক, এই সাউথ ইস্ট লন্ডনেরই ফরম্যাট ইন্টারন্যাশনাল প্রিন্টার্স বলে একটা প্রতিষ্ঠানের, ফরম্যাট ইন্টারন্যাশনাল প্রিন্টার্স, সিকিউরিটি প্রিন্টার্স। তারা বিভিন্ন দেশের স্ট্যাম্প ডিজাইন করতেন, স্ট্যাম্প নট ডিজাইন, ডিজাইনও করতেন বটে,
প্রিন্ট করতেন, সেদিন তাদের ওই কাজটা দেওয়া হয়েছিল। আচ্ছা। এবং আমি পরে তাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম, জানতে চেয়েছিলাম, সে প্রতিষ্ঠান আর নেই। এই যে প্রশ্নগুলো আপনি করছেন আমার মধ্যে এসেছিল এবং আমিও তার চেষ্টা করেছিলাম। যখন দেখলাম যে ফরেন কি বলে ফরম্যাট ইন্টারন্যাশনাল প্রিন্টার্স বলে এখানে আর কেউ নেই। পরে জেনেছিলাম সেই প্রিন্টার্সের কাগজপত্রগুলো আমেরিকাতে গিয়ে নাকি বিক্রি হয়েছিল। এবং শুধু তাই নয়, এইখানে একটা খুবই দুঃখের বিষয় একটা আছে। আমার এই ডিজাইনগুলোকে আমার অনুমতি বাদ দিয়ে কে বা কারা আবার স্ট্যাম্প তৈরি করেছিল। এবং সেখানে শুধু তাই নয়, আমার একটা ঘটনা মনে আছে। যখন 16th of December বাংলাদেশ থেকে পাকিস্তানি সোলজারদের বিতাড়িত করা হয়, এই ঘটনা যখন ঘটে তার 4 ঘন্টা পরে ভোরবেলা 17th of December আমাকে মিস্টার স্টোন হাউস ফোন করে বললেন, তখন আমি ঘুমোচ্ছি, হঠাৎ ফোন বেজে উঠছে। এই ভোরবেলা কে আবার ফোন করে? মিস্টার স্টোন বলছেন যে তুমি শুনেছো বাংলাদেশ থেকে পাকিস্তানি সোলজারদের তাড়িয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীন। এখন সমস্ত পৃথিবী will recognize Bangladesh as an independent state. That made me very, very happy. That made me very, very happy. And that was my birthday. That was the best birthday present I ever had. কি কথা বলতে বলতে কি না, আপনি বলছিলেন আপনার অনুমতি ছাড়া স্ট্যাম্পগুলো আবার রিপ্রিন্ট হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, আমার অনুমতি ছাড়া স্ট্যাম্পগুলো রিপ্রিন্ট হয়ে, আচ্ছা হ্যাঁ, এই যেটা বলতে চাই শুন। তখন উনি বললেন এই যে বাংলাদেশকে রিকগনাইজ করা হয়েছে তার উপলক্ষে আর একটা স্ট্যাম্প বার করতে হবে। আমি দেখুন বেস্ট থিং হচ্ছে একটা ওভার প্রিন্ট। হ্যাঁ, দ্যাটস ফাইন। আমি বললাম ঠিক আছে, আমি ওভার প্রিন্টের একটা হাতে করে নকশা করে দিচ্ছি, আমার হাতের লেখা। এটা কিন্তু কোনো ভালো লেটারিং আর্টিস্টকে দিয়ে তৈরি করে ছাপাতে হবে। সেই করে তখন উনি বলতে বুঝলাম যে তিনি বোঝাতে চাইছেন। যাই হোক, পরে দেখলাম আমার হাতের লেখাটা দিয়েই ওভার প্রিন্ট করে ছাপা হয়েছে। দ্যাটস ফাইন, ওটা আমার অনুমতি নিয়ে হয়েছে। কিন্তু ওটাকে ছাড়াও আরো কিছু হয়েছে, সেইখানে আমার সব থেকে আপত্তি এবং সেটা অত্যন্ত কদর্য। আরো কিছু হয়েছে মানে কি কি হয়েছে? আরো কিছু ওভার প্রিন্টেড ডিজাইন ছাপা হয়েছে, পরে আমার কাছে বিভিন্ন লোক দেখিয়েছে। এবং মানে তখন বিভিন্ন লোক আপনাকে দেখিয়েছে, তারা কারা? কারা বলছি, প্রথম দেখায় কোথায় জানেন? আমাকে যখন বাংলাদেশের সরকার বোধহয় সেটা 2011 or 2012-এ আমাকে সম্মাননা জানানোর জন্য নিমন্ত্রণ করেন। 2012। 12 তখন আমি যে হোটেলে গিয়ে উঠলাম, সেখান থেকে সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, তখন রাত্রি 12টা 1টা, প্রচুর ফিলাটেলিস্ট এসে আমাকে তাদের সমস্ত দেখালেন। সেখানে আমি দেখলাম সমস্ত ভুল। তখন আমার মনের মধ্যে প্রচন্ড দ্বন্দ্ব এলো যে তারা এসেছেন আমার অটোগ্রাফ নিতে, মানে ইটস গ্রেট অনার যে আমার কাছে অটোগ্রাফ নিচ্ছেন। দেখলাম কোনো কোনো জায়গাতে আমার স্ট্যাম্প রয়েছে, খুব সহজে আমি অটোগ্রাফ দিলাম। যেখানে আমার স্ট্যাম্প নয়, জাল স্ট্যাম্প দেখতে পাচ্ছি, জাল। মানে কয়েকজনকে বোধহয় আমি দিয়েও, মানে তখন মনের অবস্থা খুব খারাপ, মানে কি যে করবো, কয়েকজনকে তারই উপরে সই করে দিয়েছি। আচ্ছা, কিন্তু আর কয়েকজনকে তখন আমার মনে হয় না, নো ওয়ে আই কুড ডু দ্যাট। আমি কয়েকজনকে আমি বললাম না, আমি এই জাল এটাতে সই করবো না। জাল হয়েছিল দুটো জায়গাতে, একটা হয়েছিল স্ট্যাম্পে, আরেকটা হয়েছিল ফার্স্ট ডে কাভারে। পরে জেনেছিলাম এর পেছনে ছিলেন বাংলাদেশ সরকারের একজন মানুষ,
সেটা আরো দুঃখের বিষয় যে বাংলাদেশ সরকারের কোনো মানুষ, মানে আমাকে একজন ভদ্রলোকের একটা বই পাঠালেন, তাতে মানে বাংলাদেশ সরকারের মানুষ ওইটাতে যুক্ত ছিলেন? তিনি ওই জাল স্ট্যাম্পের পেছনে যুক্ত ছিলেন। কোন কোন সনের ঘটনা এটা? এটা হচ্ছে 71। হ্যাঁ, ঘটনাটা ঘটেছে ভারী, জালটা হয়েছে কদিন, 1971 এর 26 জুলাই স্ট্যাম্পগুলো এখানে দেখানো হয়। 27 জুলাই সারা পৃথিবীর খবরের কাগজে তার ছাপা হয়ে যায়। 26 জুলাই থেকে 29 জুলাইয়ের মধ্যে ওই জাল জিনিসটা তৈরি হয়েছে। এটা আমি অনেক হিসেব করে বার করেছি। মানে যারা জাল তৈরি করেছেন, মানে তারা কত ধূর্ত মানুষ, যারা করেছেন কি ওই আর সেই সময় তো আপনি আপনি পার্লামেন্টে উদ্বোধনের কথাই তো বলছেন। হ্যাঁ ব্রিটিশ পার্লামেন্টে যে আপনার জুলাই মাসে যে আপনার স্ট্যাম্পটা উদ্বোধন হলো, তো হ্যাঁ, সেখানে তো জাস্টিস আবু সাইদ চৌধুরী ছিলেন। কারেক্ট। করে সেটা তো করে খবরের কাগজ ছাপা হয়ে গেল। খবরের কাগজে তার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছাপা হয়ে গেছে। হুম। সেইটা থেকে ওই দুদিনের মধ্যে বাংলাদেশ থেকে কেউ জাল তৈরি করেছেন। এবং পরে আমার কাছে একটা বই আছে, একজন ফিলাটেলিস্ট লিখেছেন, তিনি সেই আমার কাছে এই মুহূর্তে আমি খুঁজে পাবো না। তার মানে আপনি বলছেন যে জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্টে আপনার আপনার ডিজাইন করা স্ট্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার দুদিনের মধ্যেই বাংলাদেশ থেকে এটি আবার রিপ্রিন্ট হয়েছে আপনার অনুমতি ছাড়া। রিপ্রিন্টটা কোথা থেকে হয়েছে জানি না, কিন্তু ডিজাইন করা হয়েছে মানে যেভাবে হোক ওটা, মানে ওরই মধ্যে কিছু বলছি। তবে এটা ফার্স্ট ডে কাভারটা রিপ্রিন্টেড হয়েছে কলকাতায়। দ্যাট ওয়াজ ডান থ্রু দ্য পারমিশন, থ্রু দ্য অর্ডার অফ অফিসিয়াল অফ বেঙ্গলি। না, আমি দুটো জিনিস আমি আপনার কাছে জানতে চাই। একটা হচ্ছে জন স্টোন হাউস আপনার কাছে অনুমতি নিয়ে পুরো স্ট্যাম্পটি বাংলাদেশ সরকারের প্রবাসী প্রতিনিধি হিসেবে তো জাস্টিস আবু সাইদ চৌধুরী লন্ডনে এসেছিলেন। তো জাস্টিস আবু সাইদ চৌধুরী যখন এটি উদ্বোধন করলেন এখানে, তো বাংলাদেশ আহ, সরকারের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোটি তো আসলে কলকাতা থেকেই পরিচালিত হতো। তো সেখানে এটি আপনার অনুমতি তো দেওয়াই আছে, তো সেখান থেকে প্রকাশিত হলে ভুল করলো কোথায়? বলছি, প্রথম সেটটা অ্যাবসলিউটলি কারেক্ট, তার মধ্যে কোনো ভুল নেই। এবং এখান থেকে দ্বিতীয়, তিনি আমার অনুমতি না নিয়ে ওদের 15টা স্ট্যাম্প তৈরি করলেন। মানে আপনি বলছেন স্বাধীন হওয়ার পরের ঘটনা? সেটা হচ্ছে ইউ মে বি রাইট, হয়তো এটা ওই ওই এবং দুটো দুটো ঘটনা হচ্ছে। একটা হচ্ছে ফার্স্টে কাভারটা জাল হয়েছিল ওই 3 দিনের মধ্যে, কিন্তু তারপরে একটা সেট অফ 15 স্ট্যাম্প বেরিয়েছিল, যেটা স্টোন হাউস আমার সঙ্গে আলোচনা না করে আমার ডিজাইনগুলোকে নিয়ে ভিন্ন রং চাপিয়ে বার করেছিলেন, which I came to know after long. এখানে দাদা আপনাকে একটু থামিয়ে আমি বিষয়টা পরিষ্কার করতে চাচ্ছি, যেহেতু বিষয়টি স্পর্শকাতর এবং বাংলাদেশের ইতিহাসের জন্য এটি নতুন তথ্য। এ কারণেই দুটি ঘটনা, একটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের আগে আপনার ডিজাইন করা স্ট্যাম্পটি লন্ডনে প্রকাশিত হয়েছিল, যেটি হাউস অফ কমন্সে আমি যতটুকু ছবিটা দেখেছি সেটি সম্ভবত 16ই জুলাই, যদি আমি ভুল না করি।
16 না 26শে জুলাই। 26শে জুলাই 26শে জুলাই হাউস অফ কমন্সে জাস্টিস আবু সাইদ চৌধুরী, জনস্টোন হাউস এবং আপনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন, এটি উদ্বোধন হলো। উদ্বোধন হওয়ার পর প্রবাসী বাঙালিরা এবং ব্রিটিশ নাগরিকরা এটি এটি কিনলেন, এই অর্থটি বাংলাদেশ ফান্ডে জমা হলো। এখন এই ফান্ডে কত টাকা জমা হয়েছে, আদৌ সেই টাকা গেছে কিনা সেটি নিয়েও বিতর্ক রয়েছে, যেটা আপনি বলেছেন। এই চ্যাপ্টার ক্লোজ, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। তারপরও কি আপনার এই স্ট্যাম্পটি ভিন্নভাবে আপনার অনুমতি ছাড়া প্রকাশিত হয়েছে কিনা? কারেক্ট, কারেক্ট, সেটা তো করেছি, সেটা করেছেন, স্টোন হাউস করেছেন। হি ডিডন্ট টেল মি। আমাকে উনি বলতেন যে হ্যাঁ আমরা আবার করতে চাইছি, তুমি ক্যান ইউ সুপারভাইজ। আমি করতাম, মানে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু উনি আমার সঙ্গে আলোচনা না করেই উনি প্রিন্টারের সঙ্গে আলোচনা করে করেছেন এবং সেখানে উল্টো পাল্টা রং দিয়েছেন। মানে আমরা শুনুন, শিল্পী হিসেবে, ডিজাইনার হিসেবে এই যে রং টংগুলো ব্যবহার করি অনেক চিন্তা করে করি, যা খুশি সেটা রং লাগিয়ে দিই না। তাহলে বাংলাদেশকে নিয়ে যে স্ট্যাম্পগুলো ডিজাইন আপনি করেছিলেন, এই স্ট্যাম্পগুলো 2 দফা জনস্টোন হাউস দ্বারা প্রতারিত হয়েছে। কারেক্ট, কারেক্ট। একবার হচ্ছে প্রথমবার, যেটাতে আমি সম্পূর্ণ মানে যুক্ত। দ্বিতীয়বারে ওই ডিজাইনটাকে নিয়েছেন, কালারগুলোকে চেঞ্জ করেছেন এবং তার ডিনোমিনেশন গুলো চেঞ্জ করেছেন, এইসব করেছেন উইদাউট মাই নলেজ, উইদাউট মাই পারমিশন, and that made me terribly angry. That was happened with the stamp. তো সেই সময়ে যে প্রবাসী মানে দূত ছিলেন, বিশেষ করে জাস্টিস আবু সাইদ চৌধুরীর কথা আমি বলছিলাম, তখন কি এই ঘটনাগুলো জানতে পারার পর আপনি কি তাদের কাছে বলেছিলেন যে এই ধরনের? তখন আর আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। শুনলে অবাক হবেন, আমার সঙ্গে এই যে মিটিং হয়েছে মিস্টার স্টোন হাউস এবং আবু সৈয়দ চৌধুরীর সঙ্গে, এত কম, অবাক হয়ে যাবেন। মানে ওই হাউসেস অফ পার্লামেন্টে গিয়ে তাদের সঙ্গে কয়েক ঘন্টা করে আলোচনা করেছি, দ্যাটস ইট। মানে তারপরে আপনার কি মনে আছে যে কোন কোন প্রবাসী বাঙালিরা সেই সময়ে এই স্ট্যাম্প ডিজাইনগুলোর বা এটির বিতরণের সঙ্গে যুক্ত ছিলেন, আপনার কি মনে পড়ে? কয়েকজনের ছবি আমার কাছে আছে, আপনাকে আমি তার একটা ছবি একদিন পাঠিয়েছিলাম, যেটা এই যে যাদের মধ্যে চিনতে পারা যাচ্ছে কিনা, মানে আমি তাদের নাম কারো জানি না, দু একজনের ছবি আমি খুঁজে পেয়েছি এবং আপনাকে আমি পাঠিয়েছিলাম যে আপনি যাতে শনাক্ত করতে পারেন কিনা। এই মানে উদ্বোধনী অনুষ্ঠানে একজন 26শে জুলাই বাঙালিরা উপস্থিত ছিলেন? একজন একজন নিশ্চয়ই ছিলেন, কারণ তার সেই ছবি আপনাকে আমি পাঠিয়েছি, আপনার ওই এতে মেসেঞ্জারে দেখবেন, কারণ আমি তার নামটা সংগ্রহ করার চেষ্টা করেছি, সংগ্রহ করতে পারিনি। তো তার নাম আমি শেষ করছি এই বিষয়টি। আপনি কি মনে করেন কিনা যে যেই স্ট্যাম্পগুলোর সাথে বাঙালি জাতির একটা আবেগের জায়গা, বাঙালি জাতির ইতিহাসের সাথে এই স্ট্যাম্প ডিজাইনটি যুক্ত রয়েছে, তো এর অর্থ যে দুর্নীতি হলো, এই অর্থ যে আত্মসাৎ হলো, বিশেষ করে জনস্টোন হাউসের কথা আপনি বলছেন, এটির তদন্ত ব্রিটিশ সরকারের করা উচিত, কারণ এখানে এটি ব্রিটিশ সরকার করেছিলেন তো, সেই জন্য তো তার জেল হয়ে যায়, আপনি সেটা জানেন তো। জি। মানে ব্রিটিশ সরকার ইনফ্যাক্ট অ্যাট দ্য এন্ড ব্রিটিশ সরকারই তাকে মানে প্রমাণিত করে যে তিনি জাল করেছেন এবং তাকে he was put into jail, he was in jail। তারপরে উনি জেল থেকে বেরিয়ে এসে তিনি মারা যান। কথা হচ্ছে তার বিচার না, হয়েছে। ব্রিটিশ সরকার তার অন্যান্য দুর্নীতিগুলোর জন্য এমপি হিসেবে তাকে তদন্ত করে জেল জেল দণ্ড দিয়েছিল, কিন্তু বাংলাদেশের স্ট্যাম্প ডিজাইনের জন্য কি তাকে জেল দণ্ড দেওয়া হয়েছিল? না, তাকে জেল মানে দণ্ড বাংলাদেশের স্ট্যাম্পটিকে অর্থ উত্তোলন করে অর্থ আত্মসাতের জন্য জেল দণ্ড দিয়েছিল? আই থিঙ্ক সো, আই থিঙ্ক, মানে আমার কাছে এখন তো ওসব নথিপত্র নেই, নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। আমার নিজের ধারণা, আমি যা পড়েছি, যে আমি এখনো পর্যন্ত যা মনে করি, তিনি যে বাংলাদেশের জন্য টাকা তুলেছিলেন, আপনি হয়তো জানেন বা জানেন না, তিনি বাংলাদেশ ব্যাংক করেছিলেন এখানেতে। তো বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য ছিল যে ইট উড বি এ প্রপার ব্যাংক, কিন্তু বাংলাদেশ ব্যাংক করে তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকা আদায় করেছিলেন।
অর্থাৎ তার বক্তব্য হচ্ছে তোমরা এই বাংলাদেশ ব্যাংকে টাকা রাখো এবং সেই টাকা সুদ দিয়ে বাংলাদেশের উন্নতি করা হবে, এই উদ্দেশ্য খুব ভালো, খারাপ কিছু না। কিন্তু সেই টাকা তিনি আত্মসাৎ করেন এবং তার মধ্যে বাংলাদেশের স্ট্যাম্পের জন্য যে টাকা তোলা হয়েছিল সেটাও ছিল। সব মিলিয়ে এই সমস্ত টাকাটা আত্মসাৎ করার জন্যে ব্রিটিশ সরকার তাকে বিচার করেন এবং সেই বিচারে তাকে কারারুদ্ধ করা হয় এবং পরে তিনি মুক্তি পাওয়ার পরে তিনি মারা যান। কত বছরের কারাদণ্ড হয়েছিল আপনার মনে আছে? না, সেটা আপনারা খুঁজে নিতে পারেন, আই কান্ট রিমেম্বার এখানে, মানে ওটা নিশ্চয়ই মানে কোথাও খুঁজে পাওয়া যাবে। আমরা জেনেছি পরবর্তীতে জন স্টোন হাউসের লাশও পরে আর খুঁজে পাওয়া যায় নাই, তিনি কিভাবে মারা গেছেন সেটি নিয়েও সন্দেহ রয়েছে। না 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 তিনি কিন্তু এখানে যে মারা গেছেন দ্যাট ওয়াজ, আমি এই কথা কখনো শুনিনি। যতদূর জানি যে তিনি হি ফেকড হিজ ডেথ, দ্যাট ইজ ট্রু। তখন কিন্তু ওর মৃত্যুর পরে তো মানে না, কিন্তু উনি উনি আগেও একবার মারা যাওয়ার ভান করেছিলেন, হ্যাঁ, সাগরে ডুবে মারা গেছেন বলে একটা ফেক নিউজ প্রচারিত হয়েছিল। কারেক্ট। কিন্তু অ্যাকচুয়ালি পরে যে ওর মুক্তি পাওয়ার পরে তিনি মারা যান এবং সেটা আমার মনে হয় অ্যাবসলিউটলি ওপেন ব্যাপার, মানে ইউ ক্যান ফাইন্ড আউট, মানে ওটার মধ্যে কোনো সংশয় নেই। মানে তাকে তিনি ফেক করেছিলেন, তারপরে তাকে আদালতে বিচার করা হয়েছে, বিচারে তাকে দোষী সাব্যস্ত করে কারারুদ্ধ করা হয়, তারপরে তিনি মুক্তি পান ন্যাচারালি আফটার সার্টেন টাইম অ্যাকর্ডিং টু দ্য ল, এবং তারপরে তিনি মারা যান। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসি। আপনি শুরুর দিকে যেমনটা বলছিলেন যে রবীন্দ্রনাথ এর সাথে বঙ্গবন্ধুর একটা তুলনা করেছিলেন আপনি, যে কেন রবীন্দ্রনাথ এর চেয়ে বঙ্গবন্ধু বাংলা ভাষাকে, বাঙালি জাতিকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে পেরেছেন। তো এমন একজন মানুষের সান্নিধ্য কি আপনি কখনো পেয়েছেন? বঙ্গবন্ধু তো অনেকবার লন্ডনে এসেছেন, আপনার সাথে কি দেখা হয়েছে? না, এ সম্পর্কে আমি একটু লিখেওছি। ডাইরেক্টলি কখনো বঙ্গবন্ধুর সঙ্গে আমার যোগাযোগ হয়নি, তবে আমার অনুমান এমনও হতে পারে যে বঙ্গবন্ধুকে আমি দেখেছি। সেই ঘটনাটা তাহলে এই পক্ষে বলি। 1946-এ 1946-এ 47-এ 46 এবং 47-এ দুটোরই বোধহয় 46-এ থেকে গান্ধীজি কিছুদিন কলকাতায় ছিলেন এবং যেখানে গান্ধীজি ছিলেন সেখানে তখন যে কদিন ছিলেন অলমোস্ট এভরিডে, প্রতিদিন আমি সেখানে যেতাম। তখন আমি ছেলে মানুষ, আমার বাবা ছিলেন গান্ধীজির সহকর্মী, তার সঙ্গে আমি সেখানে গেছি। তখন সাইদ সুহরাওয়ার্দী গান্ধীজির সেই সঙ্গে থাকতেন। তখন শেখ মুজিবুর রহমান, তখন বঙ্গবন্ধু নন, তখন তিনি শেখ মুজিবুর রহমান ছিলেন, শহীদ সারওয়ার্দীর রাইট হ্যান্ড। সুতরাং তিনি সেখানেতে উপস্থিত ছিলেন কোনো দিন, নিশ্চয়ই একটা ছবিও আমি দেখেছি যে তিনি সেখানে আছেন। এমনও হতে পারে তাকে আমি দেখেছি, তবে মানে আমি জোর করে বলতে পারবো না, কারণ কখনো তার সঙ্গে আমার কথা হয়নি। হতে পারে তাকে আমি দেখেছি, এই হচ্ছে তার উত্তর। তো বাংলাদেশের এখন তো সারা বাংলাদেশ জুড়েই এবং সারা বিশ্ব জুড়েই পৃথিবীর বিভিন্ন দেশ বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীটা উদযাপন করছে। তো একজন বাঙালি হিসেবে আপনি তার জীবন দর্শন আপনাকে কতটুকু প্রভাবিত করে, বা তার জীবন দর্শন নিয়ে আপনার সামগ্রিক মূল্যায়নের মাধ্যমে এই অনুষ্ঠানটি শেষ করতে চাই। বলছি আমি ওটা ছেড়ে আরো একটা অংশ, আমি তার আত্মজীবনী পড়েছি। আচ্ছা, আত্মজীবনী পড়ে বুঝেছি তিনি ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু তার চিন্তাধারার মধ্যে ছিল খুব উদারতা। তিনি তখনও বলেছেন যে বাংলাদেশ হবে, কিন্তু বাংলাদেশ হবে একটা সেকুলার কান্ট্রি। অ্যান্ড সোফার আই নো যে বাংলাদেশ
আইনত সেকুলার কান্ট্রি, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেসিস অফ হিজ আন্দোলন। তার যে আন্দোলন করেছিলেন তার মধ্যে সেই উদারতা ছিল। আচ্ছা, এবং সেটা আমি তার বই পড়েছি। কারণ যখন আমি স্ট্যাম্প ডিজাইন করছি তখন তার সম্পর্কে খুব বেশি আমি জানতাম না, খালি এইটুকু জানতাম যে তার উদ্যোগেতে এই আন্দোলন হয়েছে। তার সম্পর্কে যেটা আমি জেনেছি সেটা তার আত্মজীবনী পড়ে, মানে সেটা আপনারা জানেন অসমাপ্ত আত্মজীবনী, কিন্তু তারই মধ্যে যথেষ্ট কাজের কথা আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরো কিছু যোগ করতে চান নিশ্চয়ই আপনি? একটা খালি বলতে চাই, সেটা হচ্ছে কি, এই যে বাংলাদেশের আন্দোলনের পেছনে ছিল ভাষা আন্দোলন। আচ্ছা, এবং সেই ভাষার জন্যেই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। আমার বর্তমান কাজ হচ্ছে কি, আমি বাংলা ভাষাকে আমার দিক থেকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চাই তার চেষ্টা করছি আমার এই ক্ষুদ্র শক্তিতে। আমার খুব ইচ্ছে যে সারা পৃথিবীতে যারা বাংলা বলেন তাদের ছেলেমেয়েরা যেন বাংলা শেখেন। তার জন্যে আমি একটি বই তৈরি করেছি, এবং সেই বইয়ের গত দুদিন আগে একটা ইবুক তৈরি হয়েছে। সেই বইটাই আপনাকে দেখাতে চাই। সেটাতে এটাকে যদি কেউ বলেন আত্মপ্রচার, আমি ঠিক আছে আত্মপ্রচার। আচ্ছা, কিন্তু এই আত্মপ্রচারের উদ্দেশ্যে যে একটা ভালো উদ্দেশ্য আছে সেটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন, অকারণে আত্মপ্রচার নয়। তো সেইটি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। এই হচ্ছে আমার সেই বই, মাই ফার্স্ট বুক অফ বেঙ্গলি। আমার প্রথম বাংলা বই। আচ্ছা, এই সম্বন্ধে দু চারটে কথা বলি। আমার নাতি নাতনিরা এদেশে বড় হয়েছে, তাদের আমি বাংলা শেখাবার জন্য এই বই তৈরি করি। এখানে দেখুন আমার নাতি নাতনিদের ছবি দেওয়া আছে। তাদের বাংলা শেখাবার জন্য এই প্রথম বইটা তৈরি করি, করে পরে আমি দেখুন যেটা শুধু তাদের জন্য কেন নয়, সকলের জন্য করে দিয়েছি। এবং আপনাকে বলছি, আপনি যদি ইচ্ছে করে আজকেই দেখতে পারেন অ্যামাজনের থ্রু দিয়ে। আমি জানি। আমি অলরেডি এই বইটা দেখেছি। আমি নিজেও অর্ডার করব বলে ভেবেছি। অ্যামাজনে এটি পাওয়া যায়। এবং এই 14 তারিখে, আজকে তো 17 তারিখ, তো 14 তারিখে আমারই এক নাতি, ওই এই যে তিনজন নাতনির মধ্যে নাতির, ওর নাম হচ্ছে সবুজ, আর্থার সবুজ, ওরই চেষ্টাতে ওর ইবুক তৈরি করা হয়েছে, এবং এখন ইবুক পাওয়া যাচ্ছে। ইবুকের দাম খুব কম, মানে সো লিটল, মানে ইটস নেগলিজেবল। আচ্ছা, এই এবং আমি চাই এই বই যেন সকলে দেখে, এবং এটা কিন্তু একটা ফান বুক। আমি বলছি না ওই বই পড়লে আপনি রাতারাতি রবীন্দ্রনাথ হয়ে যাবেন, তা হবে না। কিন্তু এই বই পড়লে যে কোনো লোক, যার একটুও বাংলা জানে না, সে দু চারটে বাংলা কথা শিখতে পারবে, বাংলা অক্ষর পরিচয় করতে পারবে, এবং তার নিজের নাম লিখতে পারবে। আপনি যদি বাঙালি না হতেন, ওই বই পড়ে আপনি বাংলাতে আপনার নিজের নাম লিখতে পারবেন। এই হচ্ছে আমার বক্তব্য, অন্তত কাছাকাছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিমান মল্লিক, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে ইতিহাসের অনেক না জানা তথ্য আমরা জানতে পারলাম। ইতিহাসের এই নতুন গবেষকদের আপনি একটা ক্লু দিয়ে গেলেন। আমার বিশ্বাস এই আলোচনা থেকে আমরা এই স্ট্যাম্প ডিজাইনের পেছনে এবং মুক্তিযুদ্ধ আন্দোলনে এখানে আসলে কি হয়েছিল সেটি নিয়ে নতুন প্রজন্মের গবেষকরা ভাববার খোরাক পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আপনাকেও ধন্যবাদ, এবং আশা করি এর থেকে একটা কিছু পজিটিভ কিছু হবে, এইটি আশা করি। নমস্কার।